অবশেষে একটু সুস্থ হতে না হতেই বিয়ের ব্লগটা নিয়ে চলে আসলাম। তবে সত্যি ব্লগটা না আমার ছাড়তে ইচ্ছে করছিল না। কেন সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আর শুরুতেই ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম, তাই কিন্তু যথেষ্ট একটু সুন্দর দেখা যাচ্ছিল। আর এই যে আমার ননদকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল বউয়ের সাজে। তবে আমার জীবনে এই সাজটা কখনো নেওয়াই হয়নি। জীবনে ইচ্ছা আছে একবার অন্তত এভাবে লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজার। দেখি আমার গোপাল কবে আমার এই ইচ্ছাটা পূরণ করে। আর এদিকে আমার সোনাপুরো তো আমার ননদকে দেখছিল। অবশেষে কিন্তু বর চলে আসলো। আর সত্যি মানে আমাদের কাজের লোকের এতটা অভাব ছিল যে চারিদিকটা না আমাদের এলোমেলো ছিল। এদিক থেকে বরের আসতে গিয়েও অনেক রাত হয়ে গেল, যার কারণে না আমরা বিয়ের এখানে কোনো প্যান্ডেলই করিনি। মানে উপর থেকে প্যান্ডেল করা ছিল, তার ভিতরে যে জায়গাটাতে বিয়ে হবে সে জায়গাটাতে শুধু আমরা এভাবে চার কোনায় চারটে কলা গাছ দিয়েছিলাম। আরও তো ছাদের উপরে কোনো মতে মাটি দিয়ে তার উপরেই কলা গাছগুলো বসিয়েছিলাম। আর এদিকে বর ছাদনাতলায় চলে আসলে বউকে কিন্তু এভাবে কোলে করেই ছাদনাতলায় নিয়ে আসা হলো। আর আমাদের ব্রাহ্মণের নিয়ম আর আমাদের দুবাড়ির নিয়ম না আলাদা ছিল, যার কারণে শুরুতেই কিন্তু ব্রাহ্মণের সাথে একটু ঝামেলা হচ্ছিল। আর এজন্যই কিন্তু মানে লোকজনের এতটা চাপ হয়ে গিয়েছিল যে কেউ বসে বসে বিয়ে না দেখে সবাই কিন্তু কাছে চলে আসছিল। আর এভাবে আসলে তো ভিডিও ক্লিপগুলো নেওয়া কতটা কষ্টের হয়ে যায় সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর তার উপরে বড় কথা, একটা ভিডিওই আমি করতে পারিনি। মানে শুরুতে যে ভিডিও ক্লিপগুলো দেখলেন ওগুলোই আমি করেছি, বউয়ের সাজের ভিডিওগুলো। আর একটা ভিডিওই আমি করতে পারিনি। আর এদিকে দেখুন খাওয়া দাওয়াও এক পাত্রা উঠে গেছে, আবার কিন্তু এদিকে বিয়েও চলছিল। শুরুতে ওখানে বউকে নিয়ে আসা হলো, তারপর কিন্তু এখানে শুরু হয়ে গেল সাত পাকে ঘোরা। আর এক একজনেদের ভিতর না এক এক রকম নিয়ম। আমাদের ভিতরে কিন্তু এভাবেই সাত পাক ঘোরে। দেখুন আবার অনেকেই আছে অগ্নিসাক্ষী আর সাত পাকটা প্রায় একইভাবে করে, মানে মাঝখানে আগুন জ্বালিয়ে চারিপাশ দিয়ে ঘোরে। কিন্তু আমাদের ভিতর কিন্তু এই নিয়ম যে বর এভাবে পিঁড়ির উপরে হাতে ধুতি নিয়ে মুখটা ঢেকে দাঁড়িয়ে থাকবে, আর বউ এভাবে পায়ে সর্ষের তেল মাখিয়ে পান আর একটা জলের গ্লাস নিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে এসে বরের পায়ে একটা করে পান দেবে আর অল্প করে জল দেবে। এভাবেই কিন্তু সাত পাক ঘুরে আসে। আর সত্যি কথা আমার জীবনের একটা বললে ভুল হবে, এই বিয়ে নিয়ে আমার জীবনে দুটো আফসোস আছে। প্রথম আফসোস হচ্ছে আমার জীবনে একটু বউ সেজে এভাবে বরের সঙ্গে এইভাবে বিয়ে করাটা হয়নি। অন্যভাবে জাস্ট আমার জীবনে খুব শখ জাগে এভাবে সুন্দর করে বউ সেজে বিয়ে করার। এখনও শখটা আছে, দেখি পূরণ করা যায় কিনা। আর দ্বিতীয় আরেকটা আফসোস হচ্ছে আমি এই এতটুকু বয়সে হিন্দু হয়েও কখনো হিন্দুদের বিয়ে পুরোপুরি দেখতে পারিনি। গোপাল আমার ভাগ্যে পুরোপুরি এই বিয়েটা রাখিনি। আমি আজ অবধি কারোর বিয়ে দেখতে পারিনি। খুব বেশি কাছের হলে হয়েছিল বড় বোনের বিয়ে, তার বিয়েতেও সবাই যে যার মতো বিয়ে দেখেছিল আর আমাকে বসিয়ে দিয়েছিল নৌতো লিখতে। আর ওই নৌতো লেখার চাপে আমি কখনোই গিফট যেটাকে বলে, গিফট কে কী গিফট দিয়েছে সেটা তো লিখতে হয়, আর ওই লেখার চাপে আমি বড় বোনের বিয়েটাও মিস করে গেছি। এজন্য না আমি অনেক কিছুই জানি না যে কোথায় কী নিয়ম হয়। আর এখানে শেষমেশ ছিল ননদের বিয়ে। খুব ইচ্ছে ছিল অনেক আনন্দ করব, নাচবো, ভীষণ একটা অন্যরকম সাজগোজ করব। হ্যাঁ এমন সাজ দেবো যে বউর থেকে আমার সাজ বেশি হয়ে যাবে। কিন্তু ভাগ্য আমায় এবারও সঙ্গ দিল না। সাজ তো দূরে থাক, যে শাড়িটা ভেবেছিলাম ননদের বিয়ের দিন পরবো সেই শাড়িটা পরারই সৌভাগ্য হলো না। তাই তো আর কি বলবো, কাজের এতটা চাপ ছিল যে সেই শাড়িটা পরে কাজ করতে পারবো না, নড়তে পারবো না বলে একটা সিম্পল যেটাকে বলা হয় সুতির শাড়ি, একটা সিম্পল ব্লাউজের পিস সহ যে শাড়িগুলো হয় তারই একটা পরেছিলাম, পরে একদমই সিম্পলভাবে সেজেছিলাম। আর এই কাজের ফাঁকে বরের কাছে অনেক দিন ধরে আবদার করেছিলাম যে আমাকে কিন্তু তুমি জুঁই ফুলের মালা এনে দেবে, যেটা দিয়ে আমি খোঁপা করব। তবে বর অনেক দিন বাদে আমার এই একটা ইচ্ছে পূরণ করেছিল, সে আমার জন্য জুঁই ফুলের খোঁপাটা এনেছিল। তবে খোঁপা বেঁধে মনে হয় আধা ঘন্টাও ঘুরতে পারিনি,
কাজের চাপে সে খোঁপাটাও খুলে ফেলে রাখতে হয়েছিল, মানে এতটা কাজের চাপ ছিল যে ননদের বিয়েটা এক প্রকার এনজয়ই করতে পারিনি। তবে এটা তো আগেও বলেছি, এটা এক প্রকার ধরা বিয়ে, মানে পরবর্তীতে একটা অনুষ্ঠান হবে, মানে বরের বাড়ির থেকেও মানে ব্যান্ড পার্টি নিয়ে বউকে নিতে আসবে, আবার বউয়ের বাড়িও খুব জাঁকজমকভাবে অনুষ্ঠানটা হবে। তবে ইচ্ছে আছে পরের বার এনজয় করব, নাচ করব, গান করব, তবে জানি না ভগবান কতটা ভাগ্যে লিখেছে। আবার আমার ভাগ্যের উপরে খুব বেশি ভরসা নেই, মানে গোপাল যেভাবেই চাইবে আমার ভাগ্যটা ঠিক সেভাবেই চলবে। আমি ইচ্ছে করি, তবে গোপাল আমার ঘাড়েই যেন সব দায়িত্ব দিয়ে রাখে। গোপালের যেন ইচ্ছে হয় সব কাজ আমাকে দিয়েই করাবে, এবং আমি দায়িত্ব না নিলে বুঝি কোনো কাজই হবে না, সবই গোপালের ইচ্ছা। আর এখানে দেখুন 7 পাক ঘুরে আসার পরে এখানে যেটাকে বলা হয় না গাঁটছড়া বাঁধা, আমাদের ভিতর এটাকে বলা হয় 10 বন্ধন। আর তারপরে এখানে দেখুন শহরের পরে কাঠ, গ্রামে তো কাঠ না হলে ওই যে খড় দিয়েই অগ্নিসাক্ষীটা করে, তবে আমাদের তো আর সেটা হলো না, আর এখানে কিন্তু কাগজ জ্বালিয়েই অগ্নিসাক্ষীটা করতে হলো। আর এদিকে ভিডিও দেখুন, নিজে ভিডিও না করতে পারলে কেমন হয়, আর আমার তো এক্সট্রা কোনো ক্যামেরাম্যান নেই। আপনাদের ভালোবাসায় এখনও কিন্তু তত একটা এগোতে পারিনি, এখনও মনিটাইজেশন পাইনি, যার কারণে আর ওরকম ক্যামেরাম্যানও আমার নেই, আমি নিজেই ভিডিও করি। আর ননদের বিয়ের দিন তো কাজের চাপে নিজে ভিডিও করতে পারিনি, অন্যকে দিয়ে ভিডিও করিয়েছি, সে আড়াআড়ি ভিডিও করে হুট করে কিন্তু লম্বা করে ফেলেছে, যার কারণে ভিডিওটা এমন লাগছে। আর এই কারণে আমি শুরুতে বলছিলাম যে এই জন্যই না আমি ভিডিওটা ছাড়তে চাচ্ছিলাম না, মানে ভিডিওর কোয়ালিটি না একদমই ভালো লাগছিল না, আমার নিজের কাছেই ভালো লাগছিল না, তা আমি আপনাদের কথা কি বলবো। তারপরেও আপনারা ভালোবাসা দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন আপনাদের সাথে মজার মজার ভিডিও শেয়ার করতে পারবো। আর এদিকে তো দেখুন মানুষের যে চাপ, তাতে না ভিডিওই করা যায় না, সব থেকে বড় কথা হচ্ছে এইটা, যেহেতু আমাদের বিয়ের জায়গাটাতে আলাদা কোনো প্যান্ডেল ছিল না, এই কারণে এই সমস্যাটা। আর ছাদের পরে সব কিছু করেও ওঠাও সম্ভব হয়নি। আর এদিকে কিন্তু সিঁদুরদানটাও হয়ে গেল, দেখুন মানুষের চাপে যে সিঁদুরটাও মেয়ের কপালে লেগেছে কিনা সেটাও দেখা যাচ্ছে না। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।